হ্যালো মাই ডিয়ার অ্যাসপিরেন্টস, ওয়েলকাম টু রয় একাডেমি লার্নিং পয়েন্ট ইউটিউব চ্যানেল। বন্ধুরা, রেলওয়ে গ্রুপ ডি 2022-এ যে 99টা শিফটে পরীক্ষা হলো তার সবগুলি শিফটের সায়েন্সের কোশ্চেন আমি সম্পূর্ণ বাংলায় বিস্তারিত আলোচনার মাধ্যমে সমাধান করে দিচ্ছি। যারা রেলওয়ে গ্রুপ ডি 2025-এর পরীক্ষা দেবে তাদের জন্য এই সিরিজটি মোস্ট ইম্পর্টেন্ট সিরিজ। দেখো, তোমরা সবাই 2018 এবং 2022-এ যে রেলওয়ে গ্রুপ ডি পরীক্ষা হয়েছে তার সবগুলি শিফটের প্রতিটা সায়েন্সের কোশ্চেন খুব ভালোভাবে প্র্যাকটিস করবে, তাহলে দেখবে তোমাদের সায়েন্সে তোমরা স্ট্রং হয়ে যাচ্ছ। ঠিক আছে, তো আজকের এই ভিডিওতে আমি তোমাদের করাবো 17/8/2022-এর শিফট 3-র সবকটি সায়েন্সের কোশ্চেন। তো প্রথম থেকে শেষ পর্যন্ত মনোযোগ সহকারে ভিডিওটি দেখবে এবং চ্যানেলে নতুন হয়ে থাকলে আপকামিং ভিডিওগুলির আপডেট পাওয়ার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার পরে পাশে আসা বেল আইকনটিকে অল অপশানে সেট করে নেবে। ঠিক আছে, আর এই ভিডিওর নিচে ডেসক্রিপশন বক্সে আমি এর আগে যেসব শিফটের সায়েন্সের কোশ্চেন করে দিয়েছি তার প্লেলিস্টের লিঙ্ক দেওয়া আছে, সেখান থেকে চেক করে নেবে। ঠিক আছে, আর আমাদের অফিসিয়াল টেলিগ্রাম চ্যানেলে জয়েন করে নেবে। ওকে, আর শুধুমাত্র 2022 আর 18-র গ্রুপ ডির সায়েন্স নয়, তার সাথে সাথে এই যে 2024-এ যে পরীক্ষা হলো, লেটেস্ট পরীক্ষা, টেকনিশিয়ান গ্রেড 3, টেকনিশিয়ান গ্রেড 1, তারপরে তোমার জেই, এলপি, এইগুলোতে যেসব সায়েন্সের কোশ্চেন এসছে সেই কোশ্চেনগুলো তোমরা খুব ভালোভাবে প্র্যাকটিস করবে। ঠিক আছে, এক্সট্রা ফ্যাক্ট সহ। ঠিক আছে, তাহলে তোমাদের দেখবে 2025-এর গ্রুপ ডিতে সায়েন্সে কোনো প্রবলেম হবে না। তো চলো শুরু করছি আমাদের ক্লাসটি আজকে। তো 1 নম্বর প্রশ্ন বলেছে, কোন জীবের লিঙ্গ জিনগতভাবে নির্ধারিত হয় না? তো এই যে কোশ্চেনগুলো রয়েছে এই কোশ্চেনের আনসার নিজেরাও ট্রাই করবে। তোমরা বই দেখো, এনসিইআরটির বই পাওয়া যায়, গুগলে সার্চ করবে ত্রিপুরা বোর্ড এনসিইআরটি লিখে, তো এসসিইআরটি নামে বই পাওয়া যায়, সেটা এনসিইআরটিরই বাংলায় ত্রিপুরা বোর্ড করেছে। ঠিক আছে, তো সেটাকে পিডিএফটাকে ডাউনলোড করে নিয়ে প্রিন্ট করে নেবে, করে সেটা পড়বে। ঠিক আছে, আর আমি তোমাদের চ্যাপ্টার ওয়াইজ কোর্স আনবো এনসিইআরটি বেসড। ঠিক আছে, এনসিইআরটি এবং এই যে পরীক্ষাগুলো হয়েছে 2022, 18 তার এবং তোমার 2024-এ যে পরীক্ষা হলো সেখানে যা যা এসছে এনসিইআরটি বইয়ের যা যা আছে তা বাদেও এক্সট্রা কিছু কনসেপ্ট রয়েছে চ্যাপ্টার ওয়াইজ, আমি তোমাদের সব সুন্দরভাবে প্রতিটা চ্যাপ্টার করাবো একটা কোর্সের মধ্যে। ঠিক আছে, চ্যাপ্টার ওয়াইজ সায়েন্স কোর্সের মধ্যে, জেনারেল সায়েন্সের মধ্যে। তো সেই কোর্সটা তোমরা নিয়ে নিও, এপ্রিল মাস থেকে আমি শুরু করব। ঠিক আছে, আমি আপডেট দিয়ে দেবো ভিডিওর মাধ্যমে কিভাবে কি নিতে হবে। আর এই ভিডিওর ডেসক্রিপশন বক্সে আমি একটা হোয়াটসঅ্যাপ গ্রুপের লিঙ্ক দিয়ে দেবো, সেই গ্রুপে জয়েন করে নিও, সেখানেও আমি আপডেট দিয়ে দেবো। ঠিক আছে, যখনই আমি কোর্স চালু করব তখন সেই গ্রুপে আপডেট দিয়ে দেবো যে কিভাবে নিতে হবে। ওকে, তো এখানে এই কোশ্চেনের আনসার কি হয়ে যাবে? জিনগতভাবে লিঙ্গ নির্ধারিত হয় না কার? শামুকের। শামুকের লিঙ্গ জিনগতভাবে নির্ধারিত হয় না, পরিবেশগতভাবে নির্ধারিত হয়। দেখো, একটা শামুক যখন বিকশিত হয় বা বেড়ে ওঠে তখন যদি সে মহিলার সাথে সংযুক্ত থাকে তাহলে সেই শামুকটা পুরুষ শামুক হয়ে যায়। ঠিক আছে, আবার যদি প্রচুর সংখ্যক পুরুষ শামুকের মধ্যে যদি একটা শামুক বিকশিত হয়, বড় হয়ে ওঠে, তখন সেটা কি হয়? মহিলা শামুকে পরিণত হয়। ঠিক আছে, তো আমরা কি বুঝতে পারলাম তাহলে? শামুকের লিঙ্গ জিনগতভাবে নির্ধারিত হয় না। ক্লিয়ার? চলো নেক্সট। এইবারে আমাদের দেখো 2 নম্বর প্রশ্ন, নিম্নলিখিত কোনটি তড়িৎ শক্তির বাণিজ্যিক একক? তড়িৎ শক্তির বাণিজ্যিক একক কোনটি জানতে চেয়েছে। তো এখানে কি অ্যান্সার হবে বলো? অ্যান্সার হয়ে যাবে অপশন বি, কিলোওয়াট ঘন্টা। কিলোওয়াট ঘন্টা। ঠিক আছে, কিলোওয়াট ঘন্টা। তো 1 কিলোওয়াট ঘন্টা সমান সমানই আমরা কি বলি? 1 ইউনিট। ঠিক আছে, 1 ইউনিট। এবার কখন বলি? যখন তোমাদের 1 ঘন্টা ধরে 1 কিলোওয়াট শক্তি ব্যয় হবে, তখন যতটা কারেন্ট পুড়বে সেটাকেই আমরা বলি 1 ইউনিট। দেখো না, তোমাদের যে ইলেকট্রিক বিল দিয়ে যায়, এত ইউনিট কারেন্ট পুড়েছে, 200 ইউনিট, 150 ইউনিট, 75 ইউনিট, এরকম কারেন্ট পড়ে, তাহলে সেই যে ইউনিট সেটা আমরা এখান থেকেই পাই। তো তড়িৎ শক্তির বাণিজ্যিক একক হলো কিলোওয়াট ঘন্টা, এবং 1 কিলোওয়াট ঘন্টা মানেই হলো তোমার 1 ইউনিট। ঠিক আছে, মানে তোমার 1 ঘন্টা ধরে 1 কিলোওয়াট শক্তি যদি ব্যবহৃত হয়
1 ঘন্টা ধরে 1 কিলোওয়াট শক্তি ব্যবহৃত হলে তখন আমরা বলবো 1 ইউনিট কারেন্ট পুড়েছে। ঠিক আছে, বুঝতে পেরেছো? এবার এই জায়গাটায় আমাদের 1 কিলোওয়াট, আর একটা জিনিস দেখো, 1 কিলোওয়াট আওয়ার, এইটা সমান সমান কত জুল? 1 কিলোওয়াট আওয়ার কত জুল বলো তো? কমেন্ট করবে, ঠিক আছে? দেখো আমি রেকর্ডেড ক্লাস দিচ্ছি, কিন্তু কমেন্ট করবে, আমি পরে সব কমেন্টগুলো দেখবো। 1 কিলোওয়াট আওয়ার কত জুল? এটাকে যদি আমরা জুলে নিয়ে যাই তাহলে কিভাবে হবে? আমরা জানি যে 1 কিলোওয়াট মানে কত? 1 কিলোওয়াট মানে 1000 ওয়াট, তাই তো? 1000 ওয়াট, 1 কিলোওয়াট মানে 1000 ওয়াট, যোগ যোগ নয় তো গুণ, ঘন্টা রয়েছে, 1 ঘন্টা মানে কত বলো? এই যে 1 ঘন্টা, ঘন্টা মানে কত? 3600 সেকেন্ড, 3600 সেকেন্ড, সেকেন্ডকে এসিসি লিখলাম। তো 1000 ওয়াট গুণ 3600 সেকেন্ড, তাহলে এই 3600 এটাকে যদি আমি 3.6 লিখি, তাহলে দেখো আমি এখানে 3.6 লিখলাম, 36কে আমি 3.6 যদি লিখি তাহলে এর সাথে একটা 10 গুণ হয়, ঠিক আছে? কারণ এই দশমিকটা উঠে গেলে এই 10-এর এই শূন্য কাটা যায়, তাহলে 36-এ পরিণত হয়। তাহলে 3.6 লেখার ফলে এখানে আমাদের আরো একটা 10 একটা এক্সট্রা গুণ হচ্ছে, এক্সট্রা 10 গুণ হচ্ছে কেন? কারণ 3.6 লিখেছি, তাহলে অলরেডি 3টে শূন্য, এখানে 2টো শূন্য, এখানে একটা, 4টে, ওই 3 2 5 আর 1 6টা শূন্য, তাই তো? তাহলে টোটাল 6টা শূন্য, তাহলে 3.6 ইন্টু 10⁶ কি হবে? ওয়াট সেকেন্ড, বাংলায় লিখছি ওয়াট সেকেন্ড। 1 কিলোওয়াট মানে 3.6 ইন্টু 10⁶ ওয়াট সেকেন্ড, এটাকেই আমরা বলি জুল। ওয়াট সেকেন্ডকেই কি বলা হয়? জুল বলা হয়। তাহলে 3.6 ইন্টু 10⁶ জুল, ঠিক আছে? জুলের সংকেত কি? জে, জুলের সংকেত হলো জে। ক্লিয়ার? তাহলে আমরা এই কোশ্চেন থেকে কি কি শিখলাম? আমরা শিখলাম যে তড়িৎ শক্তির বাণিজ্যিক একক হলো কিলোওয়াট ঘন্টা। তো 1 ঘন্টা ব্যাপী যদি 1 কিলোওয়াট শক্তি ব্যয় হয় মানে খাপিত হয়, তাহলে তোমার 1 ইউনিট কি হয়? তড়িৎ শক্তি পড়ে 1 ইউনিট বিল ওঠে। এবার 1 কিলোওয়াট ঘন্টা মানে 1000 ওয়াট ইন্টু 3600 সেকেন্ড। তো এটাকে আমি যদি তোমার ওয়াট সেকেন্ডে 10-এর পাওয়ারে 10-এর পাওয়ারে পরিণত করি, তাহলে 3.6 ইন্টু 10⁶ ওয়াট সেকেন্ড হয়, আর সেটা মানেই হলো 3.6 ইন্টু 10⁶ জুল, ঠিক আছে? তাহলে 1 কিলোওয়াট ঘন্টা মানে 3.6 ইন্টু 10⁶ জুল। এটা কিন্তু 2018-র পরীক্ষাতে রিপিট হয়েছে, এসেছে, ঠিক আছে? মানে এর আগে 2018-তে এসছে এবং এসএসসির পরীক্ষাতেও এসছে, মোস্ট ইম্পর্টেন্ট। ক্লিয়ার? ওকে, ভেরি গুড। চলো নেক্সটে চলে যাই তাহলে। এইবারে আমাদের এই 3 নম্বর প্রশ্ন বলেছে, গভীর সমুদ্রের জলের রং নীলচে হবার কারণ কি? গভীর সমুদ্রের জলের রং নীলচে হবার কারণ কি? বলো, কি কারণে গভীর সমুদ্রের জলের রং নীলচে হয়? প্রতিফলনের কারণে, প্রতিসরণের কারণে, বর্ণবিক্ষেপণের কারণে, নাকি বিচ্ছুরণের কারণে? তো অ্যান্সার হয়ে যাবে অপশন ডি, আলোর বিচ্ছুরণের কারণে, স্ক্যাটারিং এর কারণে, ঠিক আছে? আলোর বিচ্ছুরণ, স্ক্যাটারিং। স্ক্যাটারিং কি জিনিস? স্ক্যাটারিং মানে হলো তোমার আলো যখন কোনো কিছুতে বাধা পেয়ে ঠিকরে সেটা ছড়িয়ে পড়ে, ধরো এটাই গেল গিয়ে এদিকে ছড়িয়ে পড়লো, চারদিকে ছড়িয়ে পড়ে, ঠিক আছে? সেটা হলো স্ক্যাটারিং। আর এখানটায় তার আগে একটা জিনিস দেখো, ডিসপারশন মানে বর্ণবিক্ষেপণটা কি জিনিস? একটা যদি আমি প্রিজম নেই, একটা প্রিজমের মধ্যে দিয়ে যদি আমি একটা আলো প্রেরিত করি, তাহলে সেই আলোটা প্রিজমের মধ্যে থেকে যখন যাওয়ার পরে সেইটা কি হবে? সেইটা 7টা বর্ণে বিভক্ত হয়ে যাবে, ঠিক আছে? 1 2 3 4 5 6 7, 7টা বর্ণে বিভক্ত হয়ে যায়। তো সেই ঘটনাকেই বলা হয় আলোর বর্ণ বিক্ষেপণ বা ডিসপারশন, ঠিক আছে? তো এখানে আমাদের কি দেখছি যে গভীর সমুদ্রের জলের রং নীলচে হবার কারণ কি? আলোর বিচ্ছুরণ অর্থাৎ স্ক্যাটারিং। এছাড়াও তোমার যদি বলে যে আকাশের রং নীল কেন হয়? স্ক্যাটারিং এর জন্য আকাশের রং নীল হয়, ঠিক আছে? আকাশের রং নীল কেন হয়? স্ক্যাটারিং এর জন্য। তারপরে গভীর সমুদ্রের জল নীল হয় কেন? স্ক্যাটারিং এর জন্য। একই উত্তর। ক্লিয়ার? চলো নেক্সট। এইবারে দেখো 4 নম্বর বলেছে যে কোন পদার্থের রোধাঙ্ক ইহাদের মধ্যে কোনটির উপর নির্ভর করে? রোধাঙ্ক ইহাদের মধ্যে কোনটির উপর নির্ভর করে? বলো কি হবে অ্যান্সার?
প্রস্থচ্ছেদের ক্ষেত্রফল, তাপমাত্রা, দৈর্ঘ্য নাকি রোধ? তো রোধাঙ্ক আমরা কি জানি? আমরা জানি রোধ সমান সমান রোধাঙ্ক মানে রো ইন্টু এল বাই এ। তাহলে এখান থেকে আমরা পাই রোধাঙ্ক ইকুয়াল টু মানে রো ইকুয়াল টু আর ইন্টু এ বাই এল। ঠিক আছে, আর ইন্টু এ বাই এল। এবারে আমাদের যদি বলা হয় রোধাঙ্কের একক কি, অ্যান্সার তো বলবো, তার আগে দেখো রোধাঙ্কের একক কি। রোধাঙ্কের একক আমাদের এ মানে কি এরিয়া, এরিয়া মানে কি দৈর্ঘ্যের স্কয়ার, তাই না? দৈর্ঘ্য যদি মিটারে থাকে তাহলে মিটার গুণ মিটার, তাহলে এখানে এইটা হলো মিটার, উপরে হচ্ছে মিটারের স্কয়ার। তাহলে আমাদের আর ইন্টু যদি মিটারের স্কয়ার করি, নিচে যদি আমি মিটার লিখি, আর 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 মানে কি রোধ, রোধের একক কি ওহম, রোধের একক আমরা এইভাবে লিখি ওহম, তাই তো, চিহ্ন ওহমের সিম্বল। তাহলে এই মিটারের সাথে উপরের স্কয়ার কাটা গেলে কি হয়ে যায়? ওহম মিটার হয়ে যায়। ঠিক আছে, ওহম মিটার। তো আমাদের পরীক্ষায় প্রশ্ন এসছে, তোমার যে ওয়াইসিটি সায়েন্সের বই দেখবে সেখানে লেখা রয়েছে যে রোধাঙ্কের একক কি। তো রোধাঙ্কের একক আমরা কি পাচ্ছি? তাহলে রোধাঙ্কের একক পাচ্ছি আমরা ওহম মিটার, ওহম মিটার। ক্লিয়ার? বুঝতে পারলে যে কিভাবে ওহম মিটার হচ্ছে। এরিয়া মানে হচ্ছে মিটারের স্কয়ার, আর লেন্থ নিচে মিটার, আর রোধের একক হলো ওহম। ঠিক আছে, ওহম। তাহলে ওহম মিটারের সাথে এটা কাটা ওহম মিটার হচ্ছে। ক্লিয়ার? আচ্ছা, তো এখন এইখানে আমাদের রোধাঙ্ক তাহলে কোনটির উপর নির্ভর করে? রোধাঙ্ক নির্ভর করে তাপমাত্রার উপরে। রোধাঙ্ক নির্ভর করে কিসের উপরে? তাপমাত্রার উপরে। এবং যে পরিবাহী রয়েছে সেটা কি পদার্থ দিয়ে তৈরি তার উপরে নির্ভর করে রোধাঙ্ক, তাপমাত্রার উপর নির্ভর করে। এটা এনসিইআরটি তে একদম স্পষ্টভাবে উল্লেখ করে দিয়েছে। দেখো আর সমান আর তোমার আর প্রপোর্শনাল এ কি আছে? এল বাই এ। তো আর সমান সমান এই যে রো ইন্টু এল বাই এ, যেটা আমি এখনই বললাম। তো রো ইন্টু এল বাই এ, তো রো সমান সমান কি হবে? আর এ বাই এল। অর্থাৎ এখান থেকে আমরা কি পাচ্ছি? রোধাঙ্কের এসআই একক হচ্ছে ওহম মিটার, রোধাঙ্কের এসআই একক ওহম মিটার। এবার রো, এই যে চিহ্নটা এটাকে রো বলে। রো হলো একটি সমানুপাতিক ধ্রুবক এবং একে পরিবাহীর উপাদানের তাড়িতিক রোধাঙ্ক বলা হয়, মানে ইলেকট্রিক্যাল রেজিস্টিভিটি বলা হয়। এখন এখান থেকে আর একটা জিনিস তোমাদের যেটা মনে রাখতে হবে, এই যে শেষে উল্লেখ করে দিয়েছে দেখো, রোধ এবং রোধাঙ্ক উভয়েই তাপমাত্রা পরিবর্তনের সাথে পরিবর্তিত হয়। তাহলে রোধাঙ্ক কিসের উপর নির্ভরশীল? তাপমাত্রা। ঠিক আছে, কিসের? তাপমাত্রা। তাহলে আমাদের অপশন বি হয়ে যাবে কারেক্ট অ্যান্সার। ক্লিয়ার? চলো নেক্সট। এইবারে দেখো 5 নম্বর বলেছে, নিম্নলিখিত কোনটি হলো একটি মানব কোষের উদাহরণ যেটি তার আকৃতি পরিবর্তন করার ক্ষমতা রাখে? মানব কোষের উদাহরণ যেটি আকৃতি পরিবর্তন করার ক্ষমতা রাখে, বলো কি হবে এটা? লোহিত রক্তকণিকা, মস্তিষ্ক কোষ, যকৃতের কোষ নাকি শ্বেত রক্তকণিকা? অ্যান্সার হয়ে যাবে শ্বেত রক্তকণিকা। মনে রাখবে হোয়াইট ব্লাড কর্পাসেলস, ডাব্লিউবিসি। ডাব্লিউবিসি এটা তোমার কি করে? এটা তোমার তাদের আকৃতি পরিবর্তন করতে পারে। শ্বেত রক্তকণিকার কোষ তাদের আকৃতির পরিবর্তন করতে পারে, এবং আকৃতির পরিবর্তন করার ফলে সুবিধাটা কি হয়? যখন আমাদের শরীরের কোথাও সংক্রমণ হয়, সংক্রমণ ঘটে, তখন এই শ্বেত রক্তকণিকা সেইখানে কি করে? তার প্রাচীরের গায়ে গিয়ে চিপকে যায়। যেহেতু আকৃতি পরিবর্তন করে, তার মানে চ্যাপ্টা হয়ে সেই প্রাচীরের গায়ে গিয়ে চিপকে যায়, এবং চিপকে যাওয়ার ফলে তোমার সেখানে সেই সংক্রমণ যেখানে ঘটেছে সেই জায়গাটায় চেপে ধরছে। তো এটা কি করে? সংক্রমণকে প্রতিরোধ করে ডাব্লিউবিসি, তো প্রতিরোধ করে দেয় সেইভাবে করে। ঠিক আছে, তো এখান থেকে আমরা কি জানতে পারলাম? যে শ্বেত রক্তকণিকা আকৃতি পরিবর্তন করতে পারে। এখন যদি বলা হয় যে আকৃতি পরিবর্তন করতে পারে এমন এককোষী যে প্রাণী, সেটা কি? অ্যামিবা। অ্যামিবাও কিন্তু কি তাদের আকৃতি পরিবর্তন করতে পারে। টেকনিশিয়ান পরীক্ষায় এসছে 2024-এ যে টেকনিশিয়ান পরীক্ষা হলো না, তাতে এসছে যে নিচের কোন প্রাণী আকৃতি পরিবর্তন করতে পারে। টেকনিশিয়ান না যেন এলপি, দুটোর মধ্যে একটা পেয়ে যাবে। আমি ওরও ক্লাস দিচ্ছি, তারও সবকটা শিফটের কোশ্চেন দিয়ে দিচ্ছি, তো সেখানে দেখতে পাবে এই কোশ্চেনটা রয়েছে। তো অ্যামিবা কি করে? তাদের আকৃতি পরিবর্তন করতে পারে। ঠিক আছে, তো এখানে তোমাদের একটা HW দিয়ে দিচ্ছি, হোমওয়ার্ক দিয়ে দিচ্ছি, যে অ্যামিবা
কিভাবে তাদের জনন করে, ঠিক আছে, অ্যামিবার জনন কিভাবে ঘটে, যে পদ্ধতিতে জনন ঘটে তার নাম কি, কমেন্ট করবে। হ্যাঁ, এবারে 6 নম্বর প্রশ্ন বলেছে নিম্নলিখিত কোন সূত্রটি চৌম্বক ক্ষেত্রের সমকোণে কুণ্ডলীর গতির কারণে সৃষ্ট হওয়া আবিষ্ট তড়িৎ প্রবাহের দিক নির্ণয় করতে ব্যবহৃত হয়। তো আবিষ্ট তড়িৎ প্রবাহের দিক আমরা চৌম্বক ক্ষেত্রের যে ফ্লেমিং এর সূত্র পড়েছি ডান হস্ত নিয়ম এবং বাম হস্ত নিয়ম, তার মধ্যে আমরা বাম হস্ত এবং ডান হস্ত নিয়মের মধ্যে একটাই পার্থক্য পাই যে বাম হস্ত নিয়মে তোমার শুধুমাত্র তড়িৎ প্রবাহের দিক নির্দেশ করে যে আঙুলটা, ডান হস্ত নিয়মের ক্ষেত্রে সেই আঙুলটা কি করে তোমার তড়িৎ প্রবাহের দিক নয় আবিষ্ট তড়িৎ প্রবাহের দিক নির্ণয় করে। ঠিক আছে, তো আমরা সেটাই যদি এখানে দেখি চুম্বক ক্ষেত্রের সমকোণে কুণ্ডলীর গতির কারণে সৃষ্ট আবিষ্ট তড়িৎ প্রবাহ, আমি ছবি নিয়ে এসেছি তোমাদের বোঝানোর জন্য যাতে তোমাদের খুব ভালোভাবে ক্লিয়ার হয়। দেখো এই যে চৌম্বক ক্ষেত্রর সমকোণ, এটা এই যে 90 ডিগ্রি কোণ হচ্ছে চৌম্বক ক্ষেত্রর সমকোণে এই যে আঙুলটা, এই আঙুলটা কি করছে, এই আঙুলটা তোমার পরিবাহিতে আবিষ্ট তড়িৎ প্রবাহকে নির্দেশ করছে কিসে, ফ্লেমিং এর ডান হস্ত নিয়মে। কিন্তু ফ্লেমিং এর বাম হস্ত নিয়মে চৌম্বক ক্ষেত্রের সমকোণে যে আঙুল সেটা তড়িৎ প্রবাহকে, শুধুমাত্র তড়িৎ প্রবাহকে নির্দেশ করে, আর ডান হস্ত নিয়ম কি করে, আবিষ্ট তড়িৎ প্রবাহকে, আবিষ্ট তড়িৎ প্রবাহের দিক নির্দেশ করে। ঠিক আছে, তো এই আঙুলটা কি আঙুল বলে, মধ্যমা। পরীক্ষায় প্রশ্ন আসে যে কোন আঙুল কি নির্দেশ করে, তো বৃদ্ধাঙ্গুষ্টি নির্দেশ করে হলো পরিবাহীর গতি বা বল নির্দেশ করে, পরিবাহীর গতি বা বল নির্দেশ করে। ঠিক আছে, আর তোমার এই তর্জনী তোমার চৌম্বক ক্ষেত্র নির্দেশ করে, আর যে মধ্যমা সেটা তোমার বামহস্ত নিয়মের ক্ষেত্রে শুধু তড়িৎ প্রবাহ নির্দেশ করে, তড়িৎ প্রবাহের দিক, আর ডানহস্ত নিয়মের ক্ষেত্রে পরিবাহিতে আবিষ্ট তড়িৎ প্রবাহ নির্দেশ করে, আবিষ্ট তড়িৎ প্রবাহের দিক নির্দেশ করে। ঠিক আছে, ক্লিয়ার? তো আমরা এখানে কি অ্যান্সার পাচ্ছি তাহলে, যে চৌম্বক ক্ষেত্রের সমকোণে কুণ্ডলীর গতির কারণে সৃষ্ট হওয়া আবিষ্ট তড়িৎ প্রবাহের দিক নির্ণয় করতে ব্যবহৃত হয় ফ্লেমিং এর ডান হস্ত নিয়ম। ক্লিয়ার? ওকে, ভেরি গুড। চলো নেক্সট, এবারে 7 নম্বর প্রশ্ন, নিম্নলিখিত কোনটিতে ব্লিচিং পাউডার ব্যবহার করা হয় না? তো ব্লিচিং পাউডার কোনটিতে ব্যবহার করা হয় না? দেখো তোমাদের সকলকে বলবো যে তোমরা ভিডিওটিতে একটু লাইক করে দিও। ঠিক আছে, কারণ এই যে একটা শিফটের কোশ্চেন করাতে অনেকটা টাইম, অনেকটা এফোর্ট আমাকে দিতে হয়। কেন? তার কারণ হলো আমি প্রথমত তো ইংলিশ থেকে এই কোশ্চেনগুলোকে ট্রান্সলেট করে বাংলায় লিখছি। ঠিক আছে, এবং তারপরে আবার এনসিইআরটি বইয়ের মধ্যে থেকে তোমাদের যেখানে যেখানে ছবির প্রয়োজন সেই ছবিগুলো খুঁজে খুঁজে বের করে নিয়ে, বা যে এখানে যে লেখাটা প্রয়োজন খুঁজে খুঁজে বের করে নিয়ে আমি বোঝানোর জন্য এই পিডিএফ এর মধ্যে আনছি। ঠিক আছে, তো তোমরা যদি একটু লাইক না করো তাহলে আমার ক্লাস করাতে ভালো লাগবে না। ঠিক আছে, লাইক করবে এবং বন্ধুদের সাথে বিভিন্ন ফেসবুক এবং হোয়াটসঅ্যাপ গ্রুপে একটু শেয়ার করে দেবে। ঠিক আছে, তাহলে আমার ক্লাস করাতে অনেক ভালো লাগবে। বুঝতে পেরেছো কি বললাম আমি? আচ্ছা চলো, এখানে তাহলে কি বলেছে, ব্লিচিং পাউডার ব্যবহার করা হয় না কোনটিতে? তো ব্লিচিং পাউডার কি, ক্যালসিয়াম হাইপোক্লোরাইড, ক্যালসিয়াম হাইপোক্লোরাইড। ঠিক আছে, CaOCl2, ক্যালসিয়াম হাইপোক্লোরাইড। তো এই যে ক্যালসিয়াম হাইপোক্লোরাইড, এটা ব্লিচিং পাউডারের সংকেত। এটা পানীয় জলকে জীবাণুমুক্ত করতে ব্যবহৃত হয়, সোডা অ্যাসিডে অগ্নি নির্বাপক যন্ত্রে ব্যবহৃত হয়, এটাও সঠিক। কোন রাসায়নিক শিল্পে অক্সিডাইজিং এজেন্ট হিসাবে, আমরা জানি যে ব্লিচিং পাউডার অক্সিডাইজিং এজেন্ট হিসাবে ব্যবহৃত হয়, কিন্তু কেক বেকিং এ ব্লিচিং পাউডার ব্যবহৃত হয় না। ব্লিচিং পাউডার কেক বেকিং এ ব্যবহৃত হয় না। কেক বেকিং এর সময় কি ব্যবহৃত হয়? ব্যবহৃত হয় তোমার বেকিং সোডা বা খাবার সোডা, যেটাকে বলি বেকিং সোডা বা খাবার সোডা, যার সংকেত হলো NaHCO3। ঠিক আছে, NaHCO3 বেকিং সোডা। তো এটা তোমার কেক বেকিং এ ব্যবহৃত হয়। তাহলে কোনটা ব্লিচিং পাউডার কোন ক্ষেত্রে ব্যবহৃত হয় না? অপশন বি, 4 কেক বেকিং করতে ব্লিচিং পাউডার ব্যবহৃত হয় না। আর এই যে পয়েন্টগুলো, এই পয়েন্ট দিয়ে 2018-তে বলো 2022-এ বলো অনেকবার কোশ্চেন এসছে। ঠিক আছে, চলো নেক্সটে যাই তাহলে। এইবারে আমাদের 8 নম্বর প্রশ্ন
বলেছে একটি গর্ভনিরোধক পদ্ধতি যা জরায়ুর মধ্যে শুক্রাণুর ফ্যাগোসাইটোসিস বাড়ায় সেটি কোনটি? জরায়ুর মধ্যে শুক্রাণুর ফ্যাগোসাইটোসিস বাড়ায় সেটি কোনটি? তো কি হবে এটার অ্যান্সার? কন্ডোমের ব্যবহার, কপার টি এর ব্যবহার, শল্য চিকিৎসা, গর্ভনিরোধক ট্যাবলেট খাওয়া বা গর্ভনিরোধক বড়ি খাওয়া। তো এখানে আমাদের অ্যান্সার হয়ে যাবে অপশন বি, কপার টি এর ব্যবহার। দেখো তোমাদের এই যে আমি ছবি নিয়ে এসেছি এখানে, এই ছবির মধ্যে তোমরা দেখতে পাচ্ছ এই যে টি শেপের এই যে ব্যবহার হয়েছে, এইটাকেই বলা হয় কপার টি। ঠিক আছে, এই টি শেপের এটাকেই বলা হয় কপার টি। তো এই কপার টি এর ব্যবহার তোমার কিসের জন্য? গর্ভনিরোধক হিসেবে ব্যবহৃত হয় এবং জরায়ুর মধ্যে শুক্রাণুর ফ্যাগোসাইটোসিস বাড়ায়। জরায়ুর মধ্যে শুক্রাণুর ফ্যাগোসাইটোসিস বাড়ায়। এখন এটা তাহলে কিভাবে কাজ করে? এই যে ফ্যাগোসাইটোসিস বাড়ায় আমরা পড়লাম, এটা কাজ করে কিভাবে? দেখো কপারটির মধ্যে থেকে কপার আয়ন Cu2+, এই যে কপার আয়ন নির্গত হয়। ঠিক আছে, এবং এই কপার আয়ন দ্বারা যে শুক্রাণু বা স্পার্ম, যে পুরুষের যে স্পার্ম বা শুক্রাণু এখান থেকে প্রবেশ করে, সেই স্পার্ম বা শুক্রাণু এই কপার আয়নের মাধ্যমে কি হয়? বাধা প্রাপ্ত হয় বা এবং কপার আয়নের সাথে বিক্রিয়া করে কি হয়? তার গতিবিধি নষ্ট হয়ে যায়। ঠিক আছে, এবং সেই শুক্রাণুটার ক্ষমতা নষ্ট হয়ে যায়। তাহলে নষ্ট হয়ে যাওয়ার ফলে সেটা আমাদের এই নালিকার মধ্যে আর যেতে পারে না। আর যদি নালিকার দিকে না যায়, তাহলে তোমাদের এইখান থেকে যে ডিম্বাণু নির্গত হয় তার সাথে মিলিত হবে না, এই নালিকার মধ্যে মিলিত হয়। ঠিক আছে, ফ্যালোপিয়ান নালী এটাকে বলা হয়, ডিম্বনালী, এর মধ্যে মিলিত হয় শুক্রাণুর, ডিম্বাণুর সাথে শুক্রাণু। এখানে যদি মিলিত না হয় তাহলে তো আমাদের সেই হবে না। মিলিত না হতে পারলে গর্ভনিরোধক হয়ে যাচ্ছে, মানে বাচ্চার জন্ম হবে না। এখানে মিলিত হওয়ার পরেই তো এই জরায়ুতে আসে, মিলিত হওয়ার পরে আবার জরায়ুতে আসে, জরায়ুতে এসে সেখানটায় আমাদের কি হয়? সেখানটায় আমাদের শিশুর বৃদ্ধি ঘটে জরায়ুর মধ্যে। বুঝতে পেরেছো? তাহলে আমাদের এই কপারটির দ্বারা কি হয়? কপার আয়ন নির্গত হয় এবং এই কপার আয়ন কি করে? শুক্রাণুর গতিকে নষ্ট করে দেয়, শুক্রাণুর ক্ষমতাকে নষ্ট করে দেয়, অর্থাৎ ফ্যাগোসাইটোসিস বাড়ায় শুক্রাণুর। ঠিক আছে, তো আমি এর আগে যে ক্লাস করিয়েছি 2022-এর গ্রুপ ডি, সেখানেও এরকম কোশ্চেন ছিল। তো কপারটি যে ফ্যাগোসাইটোসিস বাড়ায়, এটা কিন্তু এর আগেও রিপিট হয়েছে। ঠিক আছে, এখন আমাদের এবার 9 নম্বর প্রশ্ন। বলেছে রাসায়নিক সমীকরণের ভারসাম্যপূর্ণ করতে কি প্রয়োজন? রাসায়নিক সমীকরণ ভারসাম্যপূর্ণ করতে কি প্রয়োজন? কোনটা আনসার হবে বলো? কি হবে বলো? বিক্রিয়ক এবং প্রোডাক্টের আয়তনের অনুপাত নির্দেশ করা যেখানে এই বিক্রিয়াটি ঘটে, না বিক্রিয়ক এবং প্রোডাক্টের ভরের অনুপাত নির্দেশ করা যেখানে এই বিক্রিয়াটি ঘটে। শুধু ভরের অনুপাত নির্দেশ করা বা আয়তনের অনুপাত নির্দেশ করা নয়, তোমার অ্যান্সার হয়ে যাবে ভরের সংরক্ষণের সূত্র পূরণ করা। ভরের সংরক্ষণের সূত্র পূরণ করা। দেখো তোমার এই যে ভরের সংরক্ষণ সূত্র, এই সূত্রটা বলে যে যখন আমরা বস্তুর একটা রূপ থেকে অন্য রূপে পরিবর্তন করব, বিক্রিয়ার ফলে কি হয়? একটা রূপ থেকে অন্য রূপে পরিবর্তন হয়। যখন একটা রূপ থেকে অন্য রূপে পরিবর্তন করব, তখন ভরের মোট পরিমাণ ধ্রুবক থাকে। ভরের মোট পরিমাণ ধ্রুবক থাকে, ভর ধ্রুবক থাকে। তাহলে এই যে এটা কি লিখেছি? ভর ধ্রুবক থাকে। তো এটাকেই বলা হয় তোমার ভরের সংরক্ষণের সূত্র। একটা তোমার বস্তুর একটা রূপ থেকে অন্য রূপে নিয়ে গেলে ভর ধ্রুবক থাকে। তো এটাই ভরের সংরক্ষণ সূত্র, এইটাই তোমার সমীকরণের ভারসাম্যপূর্ণ করতে ব্যবহৃত হয়। ক্লিয়ার? চলো নেক্সট। এবার আমাদের 10 নম্বর। মানব কিডনিতে নেফ্রনের টিউবিউলার অংশ দ্বারা প্রাথমিক পরিস্রাবণ থেকে নিম্নলিখিত কোন পদার্থগুলি নির্বাচনীভাবে পুনঃশোষিত হয়? তো এই কোশ্চেনটারও আনসার আশা করি তোমরা করতে পারবে। তার কারণ হলো এর আগে যে আমি 2022-এর শিফট করিয়েছি, তার মধ্যে এই 17 তারিখেরই কোন শিফটে, সেকেন্ড না যেন ফার্স্ট শিফট, আমার এক্সাক্ট খেয়াল নেই, সেখানে আমি তোমাদের এনসিইআরটি বইয়ের ছবি দিয়ে একদম উল্লেখ করে বুঝিয়ে দিয়েছিলাম। সেখানেও এরকম একটা কোশ্চেন ছিল। ঠিক আছে, বাউমেন ক্যাপসুল দিয়ে কোশ্চেন ছিল, সেখানে আমি এটাও বুঝিয়ে দিয়েছিলাম। তো পুনঃশোষিত হয়, নির্বাচনীভাবে পুনঃশোষিত হয় তোমার কোনগুলি? নেফ্রনের টিউবিউলার অংশ দ্বারা। চলো আমরা ছবি নিয়ে এসেছি, ছবির মাধ্যমে বুঝি, আশা করছি এখানে তোমরা এটার কমেন্ট করে ফেলেছো আনসার। এবার এখানে দেখে নাও,
এই যে আমাদের নেফ্রনের গঠন দেয়া রয়েছে, নেফ্রনের গঠনের মধ্যে এইটা হচ্ছে কি বাউম্যানস ক্যাপসুল। বাউম্যানস ক্যাপসুলের মধ্যে কি হয়, রক্ত কি হয়, পরিশ্রুত হয়, পরিস্রাবণ ঘটে রক্তের, এবং পরিস্রাবণ ঘটার ফলে তোমার রক্তের যে অপ্রয়োজনীয় অংশ সেটা এই নালিকার মধ্যে প্রবেশ করে, এবং যখন এখানে প্রবেশ করে তখন কিছু প্রয়োজনীয় উপাদানও এই নালিকার মধ্যে প্রবেশ করে যায়। যেমনটা তোমার আমরা যখন চা খাই, আমি বুঝিয়েছিলাম যে চা খাই যখন ছাঁকনি দিয়ে যখন চা ছাঁকি, চা খাওয়ার পরে দেখবে কাপের নিচে কিন্তু সেই চা পাতার একদম ক্ষুদ্র ক্ষুদ্র অংশ কি থাকে, পড়ে থাকে। তার মানে বাউম্যান ক্যাপসুলের মধ্যে থেকে আমাদের প্রয়োজনীয় যে জিনিসটা আমরা ছেঁকে এখান থেকে রেখে দেই, তারপরেও এই নালিকার মধ্যে প্রয়োজনীয় কিছু উপাদান এই নালিকার মধ্যে কিন্তু প্রবেশ করে যায়, এবং সেটা আমাদের শরীরের প্রয়োজন। তো সেটা কি হয়, পুনঃশোষণ ঘটে, সেটা কি হয়, পুনঃশোষণ ঘটে। তাহলে এই যে প্রাথমিক পরিশ্রুত তরলে, যখন আমরা প্রাথমিক পরিশ্রুত করছি, সেই তরল যেটা প্রবেশ করছে তার মধ্যেও গ্লুকোজ, অ্যামাইনো অ্যাসিড এবং লবণের মতো কিছু পদার্থ এবং প্রচুর পরিমাণ জল বর্তমান থাকে। তো নালিকার মধ্য দিয়ে মূত্রের প্রবাহকালে এই বস্তুগুলোর পছন্দযুক্ত পুনঃশোষণ, সিলেক্টিভ রিঅ্যাবজর্পশন ঘটে। তার মানে এই যে পুনঃশোষণ ঘটছে, তাহলে কি কি, গ্লুকোজ, অ্যামাইনো অ্যাসিড, লবণ এবং জল। গ্লুকোজ, অ্যামাইনো অ্যাসিড, লবণ এবং জল, এইগুলোর পুনঃশোষণ ঘটে, ঠিক আছে, নেফ্রনের নালিকার মধ্যে। তাহলে নেফ্রনের টিউবিউলার অংশ মানে নালিকা, তার মধ্যে পরিস্রাবণ থেকে, প্রাথমিক পরিস্রাবণ থেকে নিম্নলিখিত কোন পদার্থগুলি নির্বাচনী পুনঃশোষণ ঘটে, তোমার গ্লুকোজ, অ্যামিনো অ্যাসিড, লবণ, জল। অপশন এ হলো কারেক্ট অ্যান্সার। ক্লিয়ার? ভুলবে আর কখনো? এটা মনে থাকবে তো? চলো নেক্সট। এরপরে আমাদের 11 নম্বর বলেছে, নিচে দেওয়া ধাতুগুলিকে তাদের বিক্রিয়াশীলতা অনুযায়ী ক্রমহ্রাসমান ক্রমে সাজাও। ধাতুগুলিকে বিক্রিয়াশীলতা অনুযায়ী ক্রমহ্রাসমান ক্রমে সাজাও। এখানে এটা কিন্তু খুব ইম্পর্টেন্ট কোশ্চেন, কারণ এই কোশ্চেনটা তুমি যদি এই যে বিক্রিয়াশীলতার ক্রমহ্রাসমান উপর থেকে 4টে এবং নিচ থেকে 4টে তুমি মুখস্থ করো, মনে রাখো, তাহলেই তুমি এর যে কোনো কোশ্চেন সাজাতে পারবে। ঠিক আছে, সাজানোর সময় সেইভাবে মিক্স আকারেই দেয়। তো এখানে কি কি আছে, কোনটা আমাদের অ্যান্সার হবে, দেখো এটা আশা করি অ্যান্সার করে ফেলেছো। চলো আমরা আগে এটার একটু ডিটেলসটা বুঝে নেই। এখানে নিচে দেখো, আমি এনসিইআরটি থেকে এই ছবিটা নিয়েছি, ত্রিপুরা বোর্ডের এসসিইআরটি থেকে। বলেছে সারণী 3.2 এটা রয়েছে ধাতুগুলোর তুলনামূলক সক্রিয়তা। তো সবার আগে কি, পটাশিয়াম। পটাশিয়াম অধিক সক্রিয় বা সর্বাধিক সক্রিয়। তারপরে আমি নিচের দিকে যত যাব তত সর্বনিম্ন সক্রিয় বা সবচেয়ে কম সক্রিয় হবে। তো পটাশিয়াম, তারপরে তোমার সোডিয়াম, তারপরে ক্যালসিয়াম, তারপর ম্যাগনেসিয়াম। তো উপরের 4টে আর নিচের 4টে বিশেষ করে মনে রাখবে, পটাশিয়াম, সোডিয়াম, ক্যালসিয়াম, ম্যাগনেসিয়াম, আর নিচের 4টে হলো কপার, মার্কারি, সিলভার, গোল্ড। ঠিক আছে, এখন এখানে এইটা মনে রাখার, গোল্ড, সিলভার, এইগুলো কেন, কারণ এইগুলো দেখো, এইগুলো যে আমরা পড়ি, এই যে সোনার গহনা পড়ি, সোনার গহনা কি তাড়াতাড়ি তোমার বিক্রিয়া করে, বাতাসের সঙ্গে বিক্রিয়া করে? বিক্রিয়া করে না। জলের সঙ্গে তাড়াতাড়ি বিক্রিয়া করে কি সেটা নষ্ট হয়ে যায়? হয় না। তার মানে এইটার কি আছে, এইটা তোমার কম সক্রিয়। সিলভার, রূপো যে আমরা পড়ি, সেটাও কম সক্রিয়। পারদ আমরা থার্মোমিটারে ব্যবহার করি, তো পারদ কিরকম, হাতে নিলে চকচক করে, সেটাও কিন্তু কম সক্রিয়। তাহলে সব থেকে নিচে যে গোল্ড আছে এটা তো মনে রাখতে পারবে, সব থেকে উপরে কি আছে, পটাশিয়াম, সোডিয়াম, তারপরে ক্যালসিয়াম, তারপর ম্যাগনেসিয়াম, আর নিচে রয়েছে কপার, মার্কারি, সিলভার এবং গোল্ড। আর মাঝখানের গুলো তুমি মুখস্থ করলেও পারো, না করলেও পারো, কারণ এই 4টে 8টা করলে মাঝখানের গুলো এমনিই করতে পারবে। ঠিক আছে, তো অ্যালুমিনিয়াম, জিঙ্ক, আয়রন, লেড, তারপরে রয়েছে হাইড্রোজেন, এবং তারপরে কপার, মার্কারি, সিলভার, গোল্ড। তাহলে আমরা এই কোশ্চেনের অ্যান্সার কি হবে চলো দেখে নেই। এখনই যেটা পড়লাম, চলো আরেকবার আমি রিপিট করে দিচ্ছি, তারপরে ওটা দেখো কি অ্যান্সার হবে। কি কি, অধিক সক্রিয় থেকে কম সক্রিয়র দিকে যদি যাই, তাহলে পটাশিয়াম, সোডিয়াম, ক্যালসিয়াম, ম্যাগনেসিয়াম, অ্যালুমিনিয়াম, জিঙ্ক, আয়রন, লেড, হাইড্রোজেন, কপার, মার্কারি, সিলভার, গোল্ড। তো 4টে মনে রাখতে বলছি, উপর 4টে নিচ 4টে, পটাশিয়াম, সোডিয়াম, ক্যালসিয়াম, ম্যাগনেসিয়াম, আর কপার, মার্কারি, সিলভার, গোল্ড। চলো তাহলে আমাদের পটাশিয়াম, সোডিয়াম, জিঙ্ক, পটাশিয়াম, সোডিয়াম, জিঙ্ক সবগুলোতেই রয়েছে, তাই না?
এবার আর এই তিনটে তো একই রয়েছে, তাহলে আমরা নিচের গুলো যখন দেখছিলাম তখন কি হবে, আগে কি হবে বলো, কপার হবে, দেখো কপার হবে, তারপরে মার্কারি, তারপরে সিলভার, তারপরে গোল্ড, কপার মার্কারি সিলভার গোল্ড। এই যে কপার, তারপরে তোমার মার্কারি আসবে, Hg পরে আসবে, এই যে কপারের পরে মার্কারি এখানে রয়েছে, তারপরে দেখো সিলভার, গোল্ড এখানে দেয়া নেই তো গোল্ড লাগবে না, তো অপশন সি হয়ে যাচ্ছে আমাদের কারেক্ট অ্যান্সার। ঠিক আছে, কারেক্ট অ্যান্সার হলো অপশন সি। সোডিয়াম, পটাশিয়াম, জিঙ্ক, কপার, মার্কারি, সিলভার, সবশেষে আমাদের আসে কি গোল্ড। নেক্সট চলো, এই ছকটা তোমার পড়ার টেবিলের সামনে দেয়ালে প্রিন্ট করে নিয়ে ঝুলিয়ে রাখবে বা হাতে লিখে ঝুলিয়ে নেবে। এবার 12 নম্বর প্রশ্ন বলেছে গ্রুপ 16 এর কোন উপাদানের সর্বাধিক অধাতব বৈশিষ্ট্য রয়েছে? গ্রুপ 16 এর কোন উপাদানের সর্বাধিক অধাতব বৈশিষ্ট্য রয়েছে? কি অ্যান্সার হবে বলো এটার? দেখো আমরা যে পর্যায় সারণী দেখেছি, পর্যায় সারণীর 1 2 করে যে গ্রুপ হয়, এভাবে করে আমাদের যে 16 নম্বর গ্রুপটা রয়েছে, পর্যায় সারণীতে আমাদের যে 16 নম্বর গ্রুপটা রয়েছে, সেই গ্রুপে সবার ফার্স্টে আমাদের উপরে রয়েছে অক্সিজেন, অক্সিজেনের পরে রয়েছে সালফার, সালফারের পরে রয়েছে আমাদের সেলেনিয়াম, সেলেনিয়ামের পরে রয়েছে আমাদের টেলুরিয়াম, সেলেনিয়ামের পরে কি আছে? টেলুরিয়াম, টেলুরিয়ামের পরে আছে পোলোনিয়াম। ঠিক আছে, এখন আমরা এই কোন গ্রুপের উপর থেকে যদি নিচ দিকে যাই, উপর থেকে যদি নিচ দিকে যাই, তাহলে ধাতব গুণ বাড়ে, নিচের দিকে গেলে ধাতব গুণ বাড়ে। তাহলে আমাদের চেয়েছে সর্বাধিক অধাতব, তাহলে সব থেকে উপরেরটা সর্বাধিক অধাতব, তাহলে অক্সিজেন হয়ে যাবে সর্বাধিক অধাতব। ঠিক আছে, আর সর্বাধিক ধাতব আমাদের যদি বলে এই চারটে অপশনের মধ্যে, সেটা কি হয়ে যাবে? পোলোনিয়াম, কারণ অক্সিজেন, সালফার, সেলেনিয়াম, টেলুরিয়াম, পোলোনিয়াম। ঠিক আছে, তো অক্সিজেন আর সালফার এই দুটো হলো অধাতু, তারপরে তোমার এই যে সেলেনিয়াম আর টেলুরিয়াম আছে, এই দুটো হলো ধাতু কল্প, ধাতু এবং অধাতুর মিশ্রণ, ধাতু কল্প। ঠিক আছে, এই দুটো অধাতু, এই দুটো ধাতু কল্পর ধাতু কল্প, আর এই পোলোনিয়াম হলো ধাতু। ঠিক আছে, তো যেটা ধাতু সেটা ধাতব গুণ বেশি হবে, যেটা তোমার অধাতু সেটা ধাতব গুণ কম হবে, তো সালফারের থেকে অক্সিজেনেরও ধাতব গুণ আরো কম, তাহলে অক্সিজেন হয়ে যাবে কারেক্ট অ্যান্সার, অধাতব সর্বাধিক। ক্লিয়ার? নেক্সট 13 নম্বর, দেখো রক্ষী কোষ ড্যাশ পদ্ধতির সাথে জড়িত, রক্ষী কোষ ড্যাশ পদ্ধতি, মনোযোগ দাও, মনে করো কোশ্চেনটার আনসার কি হবে। রক্ষী কোষ সম্বন্ধে এর আগেও আমি দুটো শিফটের কোশ্চেন সমাধান করার সময় বুঝিয়েছি। রক্ষী কোষ কোথায় থাকে? রক্ষী কোষ পাতার যে পত্ররন্ধ্র থাকে, পাতার যে নিম্ন বহিত্তক, নিম্ন বহিত্তকে যে পত্ররন্ধ্র থাকে, সেই পত্ররন্ধ্রের পাশে আমাদের থাকে রক্ষী কোষ। তাহলে এই রক্ষী কোষ যখন স্ফীত হয় তখন কি হয়? রন্ধ্র খুলে যায় এবং বাষ্পমোচন ঘটে। কি ঘটে? বাষ্পমোচন ঘটে। আর রক্ষী কোষ যখন তোমার স্ফীত সংকুচিত হয় তখন এই পত্ররন্ধ্র বন্ধ হয়ে যায়, সংকুচিত হয়ে পত্ররন্ধ্র বন্ধ হয়ে যায় এবং বাষ্পমোচন বন্ধ হয়ে যায়। ঠিক আছে, এটা উদ্ভিদ নিজে যখন যেটা প্রয়োজন সেইভাবে করে। ঠিক আছে, তাহলে রক্ষী কোষ কি করে? বাষ্পমোচন পদ্ধতির সাথে জড়িত। কোথায় থাকে? পাতার পত্ররন্ধ্রের পাশে। পত্ররন্ধ্র কোথায় থাকে? পাতার নিম্ন বহিত্তকে। ঠিক আছে, চলো এইবারে আমাদের 14 নম্বর। দেখো খুবই ভালো প্রশ্ন, মনোযোগ দাও এদিকে। বলেছে একজন ছাত্র একটি গোলীয় দর্পণ ব্যবহার করে একটি কাগজের উপর সূর্যের একটি স্পষ্ট প্রতিবিম্ব লক্ষ্য করে, যা কিছু সময় পরে জ্বলতে শুরু করে। দর্পণের সম্বন্ধে নিম্নের কোন বিবৃতিটি সঠিক? তো সেটা কিন্তু অপশন এ সবার ফার্স্ট, এটা অবতল গলীয় দর্পণ, একদম সঠিক। অবতল গলীয় দর্পণে কি হবে? আলোটা তোমার একটা বিন্দুতে মিলিত হয়, আলো একটা বিন্দুতে মিলিত হয় অবতল গলীয় দর্পণের ক্ষেত্রেই, কিন্তু যখন উত্তল হয় তখন সেই আলোটা কি হয়? আলোটা কি হয়? ছড়িয়ে যায়। উত্তল দর্পণে আলোটা ছড়িয়ে যায়, উত্তল দর্পণের ক্ষেত্রে। অবতল দর্পণে আলো একটা বিন্দুতে মিলিত হয়। বুঝতে পেরেছো? তাহলে অবতল গলীয় দর্পণ একদম সঠিক। তারপরে তোমার ইহার ধনাত্মক ফোকাস দৈর্ঘ্য আছে, একদম না। অবতল গলীয় দর্পণের ফোকাস দৈর্ঘ্য কি হয়? ঋণাত্মক হয়। আর এটি এটি হলো অভিসারী দর্পণ, একদম এটা অভিসারী দর্পণ। ঠিক আছে,
আমরা একটা অবতল গলি দর্পণ সরি এই যে অবতল গলি দর্পণ এটা যদি ব্যবহার করি তাহলে সূর্যের আলো কি হবে, এখানে যাবে এবং যাওয়ার পরে এই আলো এসে হয়ে ফোকাসের উপরে কি হয়, প্রতিফলিত হয়। সব আলো ফোকাসের উপর দিয়ে যায়। তো ফোকাসের উপর দিয়ে যখন আলোটা যাবে এই একটা জায়গায় আলো মিলিত হচ্ছে, মিলিত হওয়ার ফলে এই জায়গাটায় কি হবে, একটা কাগজ যদি আমি রাখি আগুন জ্বলে যায়। ঠিক আছে, মানে এই মেইন বোঝাতে চাইছি আমি যে একটা জায়গায় মিলিত হয়। এই যে একটা জায়গায় মিলিত হচ্ছে এই ঘটনাকেই বলা হয় অভিসারী। ঠিক আছে, মানে আলো কি করে সব আলোক রশ্মিগুলোকে একটা বিন্দুতে মিলিত করে, সেই ঘটনাকেই বলা হয় অভিসারী। তো অভিসারী ঘটনা, তাহলে অভিসারী দর্পণ একটা অবতল দর্পণ একদম সঠিক। তাহলে দুটো সঠিক হচ্ছে কোন দুটো, এ এবং সি। এ এবং সি কোথায়, অপশন এতে আছে। ঠিক আছে, ক্লিয়ার? চলো নেক্সট। এইবারে 15 নম্বর বলেছে যে প্রদত্ত দ্বৈত প্রতিস্থাপন বিক্রিয়ায় এ এবং বি এর স্থানে যথাক্রমে কি আসবে? দেখো, দ্বৈত প্রতিস্থাপন বিক্রিয়া, দ্বৈত প্রতিস্থাপন বিক্রিয়ায় কি হয়, ধরো আমি যদি সংকেতের মাধ্যমে বোঝাই, ধরো এক্স ওয়াই তার সাথে তোমার এম এন যদি বিক্রিয়া করি, তাহলে বিক্রিয়ার পরে এক্স এন এবং এম ওয়াই উৎপন্ন হবে। এম ওয়াই, এক্স এন আর এম ওয়াই এটা উৎপন্ন হবে। মানে এখান থেকে একটা প্রতিস্থাপন হয়ে এটাই চলে যাবে, আর এখান থেকে একটা প্রতিস্থাপন হয়ে এটাই চলে আসবে। তাহলে এইটাই হচ্ছে দ্বৈত প্রতিস্থাপন, দুদিকেই যখন প্রতিস্থাপন হয়। তাহলে এখানে কি আছে, এখানে আছে সিলভার ব্রোমাইড এবং পটাশিয়াম নাইট্রেট। তাহলে এইখানে তাহলে নিশ্চয়ই সিলভারের সাথে নাইট্রেট ছিল আর পটাশিয়ামের সাথে ব্রোমাইড ছিল। তাহলে সিলভার নাইট্রেট আর পটাশিয়াম ব্রোমাইড, এই যে সিলভার নাইট্রেট পটাশিয়াম ব্রোমাইড, এইটা তাহলে আমাদের অ্যান্সার হয়ে যাবে। এ ও বি এর স্থানে এই দুটো বসবে। ঠিক আছে, তাই তো? চলো নেক্সট দেখো, এবারে 16 নম্বর বলেছে একটি সাদা অধঃক্ষেপণ তৈরি হবে যদি আমরা অ্যামোনিয়া দ্রবণকে যোগ করি। একটা সাদা অধঃক্ষেপণ তৈরি হবে যদি আমরা অ্যামোনিয়া দ্রবণকে যোগ করি কোনটির সাথে? বলো কি অ্যান্সার হবে? দেখো, আমরা যদি অ্যামোনিয়া দ্রবণ মানে NH4 এইটাকে যোগ করব কার সাথে? অ্যালুমিনিয়াম ক্লোরাইডের সাথে। অ্যালুমিনিয়াম AlCl3, ঠিক আছে, অ্যালুমিনিয়াম ক্লোরাইড এর সাথে আমি যদি এই অ্যামোনিয়াম যোগ করি, অ্যামোনিয়াম দ্রবণ যোগ করি, তাহলে আমাদের অ্যালুমিনিয়াম OH3 হবে। এটা OH3 প্লাস NH4Cl। তো এই যে আমাদের তৈরি হলো অ্যালুমিনিয়াম, তোমার অ্যালুমিনিয়াম হাইড্রক্সাইড, তাই তো? তো এই যে অ্যালুমিনিয়াম হাইড্রক্সাইড তৈরি হলো, এইটাই হচ্ছে সাদা অধঃক্ষেপণ। এইটাই কি হচ্ছে? সাদা গুঁড়ো, সাদা অধঃক্ষেপণ, সাদা অধঃক্ষেপণ। এখানে বানান ভুল আছে, ঠিক আছে, অধঃক্ষেপণ, অধঃক্ষেপণ। তো সাদা অধঃক্ষেপণ অ্যালুমিনিয়াম হাইড্রক্সাইড। আর কি, আর আমাদের উৎপন্ন হচ্ছে এখানে তোমার এই অ্যামোনিয়াম ক্লোরাইড। তাহলে আমাদের অ্যামোনিয়ার সাথে কি মেশালাম? অ্যালুমিনিয়াম ক্লোরাইড দ্রবণ মেশালাম। ক্লিয়ার? তো এই বিক্রিয়াটাকে কিন্তু অধঃক্ষেপণ বিক্রিয়াও বলে। কি বিক্রিয়া বলে? অধঃক্ষেপণ বিক্রিয়া। চলো নেক্সট। এইবারে 17 নম্বর প্রশ্ন বলেছে নিম্নলিখিত কোন বিবৃতি সঠিক নয়? তো দেখো, এই যে কোশ্চেনটা, তোমরা যারা রেগুলার আমার ভিডিও দেখো তারা এই কোশ্চেনটার আনসার করতে পারবে, কারণ 17/8/2022 শিফট 1-এ আমি একটা কোশ্চেনে তোমাদের কনসেপ্ট বুঝিয়েছিলাম, সেই কনসেপ্ট দিয়েই এই কোশ্চেনটা করা যাবে। মনে করো তোমাদের সেখানে বলেছিলাম, ভালো করে লক্ষ্য করো এদিকে, কি বলেছিলাম যে গ্লুকোজ কি, গ্লুকোজ হলো তোমার 6 কার্বন বিশিষ্ট অণু, সেটা সাইটোপ্লাজমের মধ্যে ভাঙন ঘটে। সাইটোপ্লাজম তো শ্বসনের প্রথম ধাপে গ্লুকোজ সাইটোপ্লাজমের মধ্যে ভাঙে এবং ভেঙে কি হয়? পাইরুভেট উৎপন্ন হয়। পাইরুভেট কি? পাইরুভেট হলো 3 কার্বন বিশিষ্ট অণু বা পাইরুভিক অ্যাসিড। ঠিক আছে, পাইরুভেট বা পাইরুভিক অ্যাসিড একই জিনিস, পাইরুভেট উৎপন্ন হয়।
এবং এই পাইরুভেট আবার কি হয়, ভাঙন ঘটে। এবং সব শেষে নিচের দিকে তোমাদের এইভাবে বুঝিয়েছিলাম যে মাইটোকন্ড্রিয়ার মধ্যে মাইটোকন্ড্রিয়ার মধ্যে এই পাইরুভেট বা 3 কার্বন বিশিষ্ট অণুর ভাঙন ঘটে তোমার কার্বন ডাই অক্সাইড CO2, তারপরে তোমার জল H2O এবং শক্তি উৎপন্ন হয়। ঠিক আছে, এখানেও পাইরুভেটের সাথে শক্তি উৎপন্ন হয়, পাইরুভিক অ্যাসিড বা পাইরুভেটের সাথে কি হয়, শক্তি উৎপন্ন হয়। তাহলে চলো দেখো এবার এটা আনসার করতে পারো কিনা, এটা তোমাদের বুঝিয়েছিলাম, মনে পড়ছে? দেখো বলেছে শ্বসনের প্রথম ধাপে গ্লুকোজের ভাঙন ঘটে, একদম এটা আমাদের সঠিক রয়েছে। সাইটোপ্লাজমে গ্লুকোজের ভাঙন ঘটে পাইরুভেট এবং শক্তি উৎপন্ন হয়। দেখো অপশন সি তে সেটাই দেওয়া রয়েছে যে শ্বসনের প্রথম ধাপে পাইরুভিক অ্যাসিড উৎপন্ন হয়, যে পাইরুভেট শক্তি মানে পাইরুভিক অ্যাসিড উৎপন্ন হয়। ঠিক আছে, অপশন বি এরটা ভুল। কেন? দেখো মাইটোকন্ড্রিয়াতে অক্সিজেনের ব্যবহার করে অ্যাসিটিক অ্যাসিড ভাঙা হয়, অ্যাসিটিক অ্যাসিড ভাঙা হয় না, পাইরুভিক অ্যাসিড বা পাইরুভেট ভাঙা হয় মাইটোকন্ড্রিয়ায়, এবং ভেঙে কার্বন ডাই অক্সাইড, জল এবং শক্তি উৎপন্ন হয়। ঠিক আছে, এটা কিসের উপস্থিতিতে? O2 এর উপস্থিতিতে, অক্সিজেনের উপস্থিতিতে এই ঘটনাটা ঘটে। ঠিক আছে, তাহলে আমাদের এইটা অ্যান্সার হয়ে যাচ্ছে অপশন বি। আর অপশন ডি তে দেখো গাজন বা ফার্মেন্টেশন প্রক্রিয়ায় অক্সিজেন আবশ্যক নয় লেখা আছে। এখানে এইটা আমাদের মনে হতে পারে যে গাজন বা ফার্মেন্টেশন, এই যে প্রক্রিয়াটা ঘটছে, এই প্রক্রিয়ায় অক্সিজেন কি আবশ্যক নয়? এখানে তো অক্সিজেন লাগছে, অক্সিজেনের উপস্থিতিতে হচ্ছে, তাহলে এইটা আমাদের কি করে সঠিক হয়? মনে রাখবে যে ছত্রাক যারা আছে, ছত্রাকের ক্ষেত্রে, ছত্রাকের দেহে এই একই প্রক্রিয়া ঘটে, ছত্রাকের দেহে এই একই প্রক্রিয়া ঘটে, কিন্তু সেটা অক্সিজেন ছাড়া, ছত্রাকের দেহে অক্সিজেন ছাড়া এই প্রক্রিয়াটি ঘটে, গাজন প্রক্রিয়া বা এই যে প্রক্রিয়া ফার্মেন্টেশন, এই প্রক্রিয়াটি ঘটে ছত্রাকের দেহে। তো সেই জন্য এটা আমাদের বলছে অক্সিজেন আবশ্যক নয়, এটা আমাদের সঠিক। অক্সিজেন থাকলে তো হবেই আমাদের মানব দেহে, আর ছত্রাকের দেহে অক্সিজেন ছাড়া ঘটে, তো এইটাও আমাদের সঠিক হয়ে যাচ্ছে। তাহলে অ্যান্সার হচ্ছে অপশন বি। ক্লিয়ার? তো কোশ্চেন পড়লে তো এইটা যখনই ভুল দেখতে পাচ্ছ, তো এইটা তোমরা টিক মেরে অ্যান্সার পরের কোশ্চেনে চলে যেতে, এই অপশন ডি ঠিক না ভুল জানারও দরকার ছিল না, তাই না? চলো নেক্সট। এইবারে 18 নম্বর বলেছে একটি আলোক রশ্মি দুটি মাধ্যমকে পৃথক করা একটি একটি স্বাভাবিক ইন্টারফেসে লম্ব বরাবর আপতিত হয়। আপতিত রশ্মি এবং প্রতিসৃত রশ্মির মধ্যে কোণ ড্যাশের সমান হয়। তো দেখো আলোক রশ্মি দুটি মাধ্যমকে পৃথক করা একটি স্বাভাবিক ইন্টারফেসে, তো দুটো মাধ্যমকে যে পৃথক করছে সেই ইন্টারফেসেই আপতিত হচ্ছে, এপাশে একটা মাধ্যম এপাশে একটা, সেই ইন্টারফেসেই আপতিত হচ্ছে। তাহলে তোমার আপতিত রশ্মি এবং প্রতিসৃত রশ্মির মধ্যে কোণ কি হবে? 0 ডিগ্রি, কারণ আলো সরল রেখা বরাবর চলে যাবে। ঠিক আছে, এবং তাহলে কোণ কি হবে? 0 ডিগ্রি কোণ উৎপন্ন হবে। ঠিক আছে, এই সরলরেখা বরাবর গিয়ে এপাশে যদি অন্য একটা মাধ্যম থাকে, ধরো আমাদের এইখানে আয়রন রয়েছে, লোহা, সেই মাধ্যমে ঠুকরে গিয়ে আবার প্রতিফলিত এখান থেকেই ফিরে আসবে, কারণ এই মাধ্যমে দুটো মাধ্যমের মধ্যে তো যাচ্ছেই না, মাঝ বরাবর যাচ্ছে। তোমার বালতির মধ্যে তোমার নিচে ধরো জল আছে, উপরে উপরে বায়ু আছে, অর্ধেক বালতি ভরা আছে, জলের উপরে বাতাস, তো দুই মাধ্যমের বিভেদ তল বরাবর মানে ইন্টারফেস বরাবর যাচ্ছে, গিয়ে সেটা বালতিতে ঠিকরে আবার এই বরাবরই চলে আসে, তার মানে কোণ তৈরি হচ্ছে না, 0 ডিগ্রি কোণ উৎপন্ন হয়। এখানে আই সমান সমান কি হয়? অ্যাকচুয়ালি আই এর মান 0 হচ্ছে, প্রতিফলন কোণের মান 0, তাই প্রতিফলন যেহেতু এটা 0 হচ্ছে, তাই আপতিত রশ্মি ও প্রতিসৃত রশ্মির কোণও কি হবে? 0 ডিগ্রি হবে। ঠিক আছে, অভিলম্ব বরাবর যাচ্ছে, তাই 0 ডিগ্রি হবে। ক্লিয়ার? চলো নেক্সট। এইবারে 19 নম্বর প্রশ্ন বলেছে নিউল্যান্ডের অষ্টক সূত্রে কোন দুটি মৌলের বৈশিষ্ট্য এক? তো এখানে নিউল্যান্ডের অষ্টক সূত্রে কি বলা হয়েছে? বলা হয়েছে যে প্রতিটা মৌল, সেটাকে যদি আমি প্রথম মৌল ধরি, তাহলে তার ঠিক পরের যে অষ্টম মৌল, সেই দুটো মৌলের বৈশিষ্ট্য কি হবে? এক হবে। তো সঙ্গীত স্বরগ্রামে নিউল্যান্ডের যে অষ্টক সূত্র, সেই মৌলগুলোকে যদি সাজাই, তাহলে দেখো কি দেখা যাচ্ছে? সা রে গা মা পা ধা নি, মানে 1 থেকে 7 পর্যন্ত। তাহলে সবার ফার্স্টে আমাদের আছে হাইড্রোজেন। হাইড্রোজেনের পরে দেখো এইটা প্রথম যদি ধরি, তাহলে প্রথম, দ্বিতীয়, তৃতীয়, চতুর্থ, পঞ্চম, ষষ্ঠ, সপ্তম,
অষ্টম। তো এইটা প্রথম, এটা অষ্টম, তাহলে প্রথম মৌলের সাথে অষ্টম মৌলের বৈশিষ্ট্য কি হবে? এক হবে, মানে হাইড্রোজেনের সাথে ফ্লুওরিনের বৈশিষ্ট্য এক। ঠিক আছে, একইভাবে তারপরে যদি আমি এইটাকে প্রথম ধরি, এই লিথিয়ামকে যদি প্রথম ধরি, তাহলে লিথিয়ামকে এক ধরলে একের পরে দেখো 2 3 4 5 6 7 8, অষ্টম হবে কি? সোডিয়াম। তো লিথিয়াম এবং সোডিয়ামের বৈশিষ্ট্য আমাদের কি হবে? এক হবে। ঠিক আছে, আশা করি বুঝতে পেরেছো। চলো নেক্সটে যাব। এবারে 20 নম্বর প্রশ্ন বলেছে নিচে দেওয়া রাসায়নিক বিক্রিয়ার সমিত বিক্রিয়া হলো। তো এখানে এই রাসায়নিক বিক্রিয়ার সমিত বিক্রিয়া জানতে চেয়েছে। দেখো বেরিয়াম সালফেট, অ্যালুমিনিয়াম ক্লোরাইড, বেরিয়াম ক্লোরাইড আর অ্যালুমিনিয়াম সালফেট। তো কোশ্চেনে এটা দেয়া আছে, তো কোনটা আমাদের অ্যান্সার হবে? এখানে যে এক্সামিনার কোশ্চেনটা যখন সেট করেছে, সে খুব বুদ্ধি দিয়ে কোশ্চেনটা সেট করেছে। ঠিক আছে, তার কারণ হলো আমরা যদি এখানে অপশন দেখি তাহলে অনেকেই কনফিউজড হয়ে যাবে। যদি সে না জানে যে তোমার অ্যালুমিনিয়াম ক্লোরাইডের সংকেত কি, সেটা যদি না জানে তাহলে কিন্তু অ্যান্সার করতে পারবে না। চলো আমি তোমাদের বুঝিয়ে দেই। সবার ফার্স্টে এ যদি আমি দেখি, এতে আছে কি 2 বেরিয়াম 2 BaSO4 প্লাস 2 AlCl3, তাই তো? তাহলে বেরিয়াম এখানে এক, তাহলে 2 1 কে কত? 2। বেরিয়াম 2 আছে, এখানেও দেখি 1 2 1 কে 2। ঠিক আছে, তারপরে আমি যদি দেখি যে সালফার দেখো 2, এখানে 1 2 1 কে কত? 2। এখানেও দেখো সালফার কত আছে? এখানে দেখো 3, কারণ এই পুরোটার বাইরে 3 দেওয়া, তার মানে সালফার কত? 3। আর এই সামনে কত আছে? 1, তাহলে 3 1 কে 3। তাহলে এখানে সালফার এই পাশে হয়ে যাচ্ছে 3, আর এই পাশে হয়ে যাচ্ছে আমাদের কত? 2 1 কে 2। তাহলে এক পাশে 2 এক পাশে 3 হচ্ছে। তাহলে এটা কি হবে আমাদের সমিত বিক্রিয়া? না, সমিত বিক্রিয়া হবে না। তাহলে আমাদের 1 নম্বরেরটা মানে অপশন এরটা অ্যান্সার হচ্ছে না। অপশন বি যদি আমি দেখি, অপশন বিতে দেখো এই যে বেরিয়াম, এখানেও বেরিয়াম। ঠিক আছে, এখানে 1, এখানেও কিছু নেই মানে 1, তাহলে 1 1 1 কে 1। ঠিক আছে, এখানেও দেখো সালফার, এখানে 1 কিছু নেই মানে 1, তাহলে 1 এই 1 এর সাথে 1 গুণ করলে 1। এখানে দেখো এই পুরোটায় 3 আছে মানে সালফারেরও 3, তাহলে এই 3 আর 1 গুণ করলে 3 1 কে 3। এপাশেও সালফারের 3 হচ্ছে, এপাশে সালফারের 1 হচ্ছে, তাহলে এইটাও আমাদের অ্যান্সার হবে না। ঠিক আছে, এই দুটো অ্যান্সার না। এবার তারপরে যদি আমি দেখি অপশন সি, যদি দেখো অপশন সি তুমি মেলালে দেখবে দুই পাশে ব্যালেন্স আছে, কিন্তু এইটা আমাদের অ্যান্সার হবে না। কারণ এখানে বেরিয়াম, এখানে 1 এখানে 1, দেখো এখানে বেরিয়াম 1, তারপরে তোমার দেখো সালফার 1 গুণ 1 1, এখানেও দেখো সালফার 1, এখানে সামনে কিছু নেই মানে 1, তো 1 1 কে 1। সালফারও 1 আছে, দেখো অক্সিজেন এটা 4 1 কে 4, এখানেও দেখো 4 1 কে 4। এখানেও দেখো, এখানে যদি 1 লিখি তাহলে অ্যালুমিনিয়াম 1 1 কে 1, এখানে দেখো এই যে অ্যালুমিনিয়াম কিছু নেই মানে 1, তো 1 1 কে 1। তারপরে দেখো ক্লোরিন এখানে 2, তো 2 1 কে 2, এখানেও 2 1 কে 2। এটা মিল আছে কিন্তু এটা অ্যান্সার না। এটা অ্যান্সার না কেন? চলো সেটা আগে বুঝি। তো এই কোশ্চেনের অ্যান্সার এটা হচ্ছে না, যখন অ্যান্সার হয়ে যাবে এটা, তো এটা আগে করে দেই। তারপরে এখানে কেন এটা অ্যালুমিনিয়াম ক্লোরাইডের সংকেত এটা নয় কেন, কিভাবে আমরা সংকেত লিখতে পারি সেটা তোমাদের একটু বুঝিয়ে দেবো, এক্সপ্লেন করে দেবো। চলো আগে এটার অ্যান্সার কি হচ্ছে, তাহলে অপশন ডি হচ্ছে। ঠিক আছে, অপশন ডিতে কি আছে দেখো, সমিত কিনা মিলিয়ে দিচ্ছি। দেখো বেরিয়ামের 3 1 কে 3, তারপরে সালফারের তোমার 3 1 কে 3, বেরিয়ামের 3 সালফারের 3, দেখো বেরিয়ামের 3 1 কে 3, সালফারের দেখো এখানে 3 3 1 কে 3, এখানে কিছু নেই মানে 1 3 1 কে 3। ঠিক আছে, এটার সাথে প্রথমেরটার সাথে এটার গুণ হয় অ্যাটমের, তো 3 1 কে 3। তারপরে অক্সিজেন দেখো এখানে তোমার কি আছে, অক্সিজেন এখানে 4 গুণ 3 3 4 কি আছে 12। এইখানে দেখো ভিতরে 4 বাইরে 3, তো 3 4 কত 12, তার সাথে 1 গুণ করলে 12 1 কে 12, তার মানে অক্সিজেন 12ই আছে, তার মানে ঠিক আছে এটাও মিল আছে, তাহলে হয়ে গেল। এবার অ্যালুমিনিয়াম 2 1 কে 2, এখানেও দেখো এটা 2 এখানে 1, তো 2 1 কে 2। তারপরে ক্লোরিন দেখো 3 2 গুণি 6, এখানেও দেখো ক্লোরিন 2 গুণ 3 করলে 6, তাহলে এইটা আমাদের সমিত বিক্রিয়া হচ্ছে। ঠিক আছে, তাহলে অ্যান্সার কি হয়ে যাচ্ছে অপশন ডি এরটা। এখন এই জায়গাটায় অ্যালুমিনিয়াম ক্লোরাইডের সংকেতই ভুল আছে, তার কারণ আমরা জানি যে অ্যালুমিনিয়াম হয় 3+ আয়ন। ঠিক আছে, অ্যালুমিনিয়ামের 3+ আয়ন হয়, আর তোমার ক্লোরিনের মাইনাস আয়ন হয়। ঠিক আছে, ক্লোরিনের মাইনাস আয়ন হয়, তো অ্যালুমিনিয়াম 3+, ক্লোরিন Cl-। তাহলে এখন এই দুটোকে যখন আমরা একসাথে করব, এর আয়নগুলোকে কি করতে হয়, নিচে লিখতে হয়, আয়নগুলোকে নিচে লিখতে হয়। এখানে 1, তাহলে নিচে 1 লিখলাম।
আয়নগুলোকে কোনাকুনি এরকম ভাবে জুড়তে হয়, ঠিক আছে। তাহলে এই এইগুলো কি আয়ন, মনে রাখবে অ্যালুমিনিয়ামের আয়ন হচ্ছে 3+, ক্লোরিনের মাইনাস, তাহলে মাইনাস কিছু নেই মানে 1, ঠিক আছে, মাইনাস। তাহলে এই কোনাকুনি যুক্ত হয়ে অ্যালুমিনিয়াম, এখানে 1 বসবে, 1 বসানো যা না বসানো তাই, আর ক্লোরিনের সাথে 3 যুক্ত হয়ে যাবে Cl3। তাহলে অ্যালুমিনিয়াম ক্লোরাইড সংকেত হচ্ছে AlCl3, কিন্তু AlCl2 আছে, তো এটা সংকেতই ভুল আছে। তাহলে সমিত বিক্রিয়ার করার আগে তো আমাদের দেখতে হবে যে যে পদার্থগুলো রয়েছে সেগুলো ঠিক আছে কিনা। তো এখানে যে পদার্থ তৈরি হচ্ছে অ্যালুমিনিয়াম ক্লোরাইড, সেটা সংকেত ভুল আছে, তাই এটা আমাদের অ্যান্সার হয়নি। বুঝতে পেরেছো কেন হয়নি? ঠিক আছে, চলো তোমাদের এর কিছু আরো কয়েকটা এক্সাম্পল বুঝিয়ে দেবো। দেখো আমি যদি দেখি ক্যালসিয়াম অক্সাইড, একটা জিনিস ভালো করে লক্ষ্য করবে, ক্যালসিয়াম আর তোমার অক্সিজেনের কি হয় 2+ আয়ন, আর ক্যালসিয়ামের হয় 2- আয়ন। তো আয়নগুলোকে আমরা কি করি, নিচে লিখি, আয়নগুলোকে আমরা নিচে লিখছি, তো 2- আর এটার হচ্ছে 2+। জাস্ট এ মিনিট, ও এখানে ভুল লিখেছি, ক্যালসিয়ামের হয় তোমার 2+ আয়ন, ঠিক আছে 2+, আর অক্সিজেনের হয় 2-, মনে রাখবে এটা। তো 2+টা আমি নিচে লিখছি, আয়নগুলো নিচে লিখছি 2+, আর অক্সিজেনের এখানে 2- লিখলাম। এবার এটা কি হয়, কোনাকুনি এরকম গুণ হয়, তাহলে আমাদের প্লাস মাইনাস থাকবে না, ক্যালসিয়াম Ca2 হয়ে যাবে আর O2 হয়ে যাবে। তো এইটাকেই আমরা সরল রূপে, এত এর সরল রূপ হলো CaO, কারণ এই দুই জায়গাতেই দুই রয়েছে, তাই দুই আমরা কেটে দেই, সরল রূপে CaO লিখি, মানে ক্যালসিয়াম অক্সাইড, ঠিক আছে। তো ক্যালসিয়াম অক্সাইড, তাহলে সংকেতটা কিভাবে এসছে বুঝতে পারছো। একইভাবে তুমি যদি দেখো এই বেরিয়াম সালফেটের ক্ষেত্রেও একই কাজ হয়, মানে নিচের এই আমরা মিলিয়ে কেটে দেই। কিভাবে, আমরা যদি দেখি বেরিয়াম বিএ, এটা হলো 2+ আয়ন, আর সালফেট একসাথে করছি SO4, এটা হচ্ছে 2- আয়ন, ঠিক আছে। সালফেটের হয় 2- আয়ন, বেরিয়ামের হয় 2+ আয়ন। এখন আয়নগুলোকে আমি নিচে লিখছি, তাহলে 2, আর এইটাও 2, প্লাস মাইনাস লিখছি না কারণ আমাদের দরকার হয় না, ঠিক আছে, আয়ন। কিন্তু যদি বলে এটা 2+, এটা কিন্তু 2-, এটা মনে রাখতে হবে, ঠিক আছে। এখন এই যে 2 হচ্ছে এটার সাথে চলে যাবে সালফারের সাথে, সালফার না, সালফেটের সাথে, আর এইটা চলে যাবে বেরিয়ামের সাথে, তাহলে Ba2 আর SO4 তার আবার 2, তাহলে এই 2 দেখো সেই একই রকম হয়ে যাচ্ছে। এটা সরল রূপ আমরা CaO লিখছি, তাহলে এটা সরল রূপ আমরা কি লিখবো, BaSO4। এই 2 কে কেটে সরল রূপে নিয়ে যাব, BaSO4 মানে বেরিয়াম সালফেট হয়ে যাবে, ঠিক আছে। আশা করি তোমরা বুঝতে পারলে যে সংকেত আমরা কিভাবে তৈরি করি আয়নের মাধ্যমে, ঠিক আছে। তো আমি যখন তোমার চ্যাপ্টার ওয়াইজ কোর্স করাবো, সেখানে আরো ডিটেলসে, মানে আরো অনেক এক্সাম্পল দিয়ে তোমাদের বুঝিয়ে দেবো। চলো নেক্সট 21 নম্বর প্রশ্ন আমাদের বলেছে, গাড়ির পিছনের দৃশ্য দেখার জন্য ব্যবহৃত একটি উত্তল আয়নার ফোকাস দৈর্ঘ্য হলো 2 মিটার। যদি একটি বাস আয়না থেকে 3 মিটার দূরে অবস্থান করে, তাহলে এটির চিত্রটি কোথায় গঠিত হবে। দেখো ফোকাল দৈর্ঘ্য বলেছে 2 মিটার, আর একটা বাস আয়না থেকে 3 মিটার দূরে অবস্থান করছে, তাহলে ফোকাল দৈর্ঘ্য, উত্তল আয়না, উত্তলের ফোকাল দৈর্ঘ্য ডান পাশে থাকে, অর্থাৎ ফোকাল দৈর্ঘ্য পজিটিভ হবে, ঠিক আছে। আর বাসটা রয়েছে সামনে, এই পাশে ধরো বাসটা রয়েছে 3 মিটার দূরে, এইখানে বাসটা রয়েছে, ধরো বাস এই জায়গাটায়, এই দূরত্ব কত 3 মিটার, তাহলে এই 3টা কি হবে, মাইনাসে হবে, ঠিক আছে, 3টা কি হবে, মাইনাসে হবে। চেয়েছে কি আমাদের, চেয়েছে এটির চিত্রটি কোথায় গঠিত হবে, তাহলে চিত্র ভি চেয়েছে আমাদের। তো এখন আমরা কি জানি, আমরা জানি যে 1/f ইকুয়াল টু 1/v প্লাস 1/u। তো মানগুলো বসিয়ে দেই, 1/2 এইখানটায় আমাদের ইকুয়াল টু লাইন বাই লাইনই করি, এইখানে ইউ মাইনাসে রয়েছে, তো প্লাস 1/-3, মাইনাসে প্লাসে এটা মাইনাস হয়, ওপাশে গেলে প্লাস হয়ে যাবে, তাহলে 1/2। দেখো প্লাসে মাইনাসে কি মাইনাস, সেটা যখন অন্য পাশে নিয়ে যাবো প্লাস হয়ে যাবে 1/3,
তাহলে 1/v থাকলো, তাহলে 1/v হয়ে যাচ্ছে কত আমাদের, এটা সমাধান করলে কি পাবো, নিচে হবে 6 আর উপরে হবে 3 আর 2 5, 5/6, তাহলে v সমান সমান কত, v সমান সমান হয়ে যাবে 6/5, কারণ 1/v উল্টে দিলাম তাহলে v উপরে চলে গেল, 1টা নিচে চলে আসলো, আর 5/6 উল্টে দিলে 6/5, তো 6/5 মানে কত 1.2, তাহলে v এর মান কত হলো 1.2 হলো, আর 1.2 প্লাসে এসছে মানে কোথায় হবে, ডান পাশে, আর ডান পাশে মানে কোথায়, উত্তল আয়নার পিছনে, তাহলে আয়নার পিছনে 1.2 মিটার হয়ে যাবে আমাদের অ্যান্সার। চিত্রটি আয়নার পেছনে 1.2 মিটার দূরে গঠিত হবে। ক্লিয়ার? আশা করি ক্লিয়ার হয়েছে। নেক্সট, এইবারে 22 নম্বর, নিম্নলিখিত পরিস্থিতিগুলির মধ্যে কোনটি বা কোনগুলি সম্ভব, খুব ইম্পর্টেন্ট কোশ্চেন, মনোযোগ দাও এদিকে, লক্ষ্য করো, বলেছে চৌম্বক ক্ষেত্র রেখা একে অপরের সাথে সমান্তরাল হতে পারে। কেন ইম্পর্টেন্ট, কারণ এই কোশ্চেনটা অনেকবার রিপিট হয়েছে, আবার রিপিট হবে, এইবার 2025-এও রিপিট হবে। কোন চৌম্বকীয় ক্ষেত্র রেখা, 2024-এর পরীক্ষাতেও রিপিট হয়েছে এই 22-এর কোশ্চেন। চৌম্বকীয় ক্ষেত্র রেখা একে অপরের সাথে সমান্তরাল হতে পারে, একদম সমান্তরাল হতে পারে। তোমরা দেখেছো যে সোলেনয়েডের মধ্যে কি হয়, সব জায়গায় চৌম্বক ক্ষেত্র, যদি চৌম্বক ক্ষেত্র মান প্রাবল্য যদি সব জায়গায় সমান থাকে তাহলে চৌম্বক ক্ষেত্র রেখাগুলি কি হয়, পরস্পরের সাথে সমান্তরাল হয়। ঠিক আছে, তাহলে সমান্তরাল হতে পারে, সঠিক। চৌম্বকীয় ক্ষেত্র রেখাগুলি সমকেন্দ্রিক বৃত্ত হতে পারে, এটাও সঠিক, চৌম্বকীয় ক্ষেত্ররেখা সমকেন্দ্রিক বৃত্ত হতে পারে। ঠিক আছে, তোমার ওই যে বৃদ্ধাঙ্গুষ্ঠির মাধ্যমে যে দেখানো হয় চৌম্বকীয় ক্ষেত্ররেখা যেটা উৎপন্ন হচ্ছে সেই তার সমকেন্দ্রিক বৃত্ত হয়। ঠিক আছে, সমকেন্দ্রিক বৃত্ত হতে পারে। আর চৌম্বকীয় ক্ষেত্ররেখাগুলি একে অপরকে ছেদ করতে পারে না, চৌম্বকীয় ক্ষেত্ররেখা কখনো একে অপরকে ছেদ করে না। তাহলে আমাদের অ্যান্সার কি হয়ে যাবে, এ এবং বি উভয় সঠিক, অপশন সি কারেক্ট অ্যান্সার। ঠিক আছে, ওকে, ভেরি গুড। চলো নেক্সট দেখো 23 নম্বর, দুটি তার এ এবং বি একই পদার্থ দিয়ে তৈরি এবং একই দৈর্ঘ্য বিশিষ্ট, কিন্তু প্রস্থচ্ছেদের ক্ষেত্রফল আলাদা। যদি তার এ রোধ 16, তার বি এর রোধের 16 গুণ হয়, রোধের তুলনায় 16 গুণ হয়, তার এ এবং বি এর প্রস্থচ্ছেদের ক্ষেত্রফলের অনুপাত কত? দেখো, তার এ আর তার বি বলেছে, ঠিক আছে, এদের পদার্থ একই পদার্থ দিয়ে তৈরি, একই দৈর্ঘ্য বিশিষ্ট, প্রস্থচ্ছেদের ক্ষেত্রফল আলাদা। দৈর্ঘ্য 1, তার মানে এদের লেন্থ, দুটোরই লেন্থ আমি এল ধরে নিচ্ছি, এই দুটোরই লেন্থ আমি ধরে নিচ্ছি এল। ঠিক আছে, এল, দৈর্ঘ্য 1 বলেছে, তাই তো। আর প্রস্থচ্ছেদের ক্ষেত্রফল বলেছে আলাদা, তো প্রস্থচ্ছেদের ক্ষেত্রফল আমরা একটার ধরে নিচ্ছি যে প্রস্থচ্ছেদের ক্ষেত্রফল কি দ্বারা ডিনোট করি, এ দ্বারা, তো ক্যাপিটাল এর এ, ক্যাপিটাল এর বি, তার বি এর এ এর বি এর এ। ঠিক আছে, এর এ মানে হলো তার এর প্রস্থচ্ছেদ, তার বি এর প্রস্থচ্ছেদ। এই অবধি ক্লিয়ার? এখন যদি তার এ রোধ বি এর তুলনায় দ্বিগুণ হয়, আমরা কি জানি, আমরা জানি যে রোধ সমান সমান হয় রো ইন্টু এল বাই এ, মানে রোধাঙ্ক ইন্টু এল, দৈর্ঘ্য বাই প্রস্থচ্ছেদের ক্ষেত্রফল। তাহলে রোধাঙ্ক ইন্টু এল তো দুটোতেই সমান, বাই এ প্রস্থচ্ছেদের ক্ষেত্রফল, এর প্রস্থচ্ছেদ এ বাই এ সমান এই রোধ বি এর 16 গুণ, তার মানে বি এর 16 গুণ, বি এর রোধ কত হবে, বি এর রোধ হবে রো ইন্টু এল, এল দুটোতেই সেম, আর প্রস্থচ্ছেদের ক্ষেত্রফল এর বি ইন্টু 16। তো এখান থেকে এইটা দুটো সেম, এল এল সেম, কাটা চলে গেল। ঠিক আছে, তাহলে এইটা উপরে চলে যাবে, বা আমি এখান থেকে 16টাকে নিচে নিয়ে আসছি, 1/16 হয়ে যাচ্ছে, 16টাকে এপাশে নিয়ে আসলাম, আর ও এর এটাকে উপরে কোনাকুনি উপরে নিয়ে গেলাম, নিচে চলে আসলো এর বি। তাহলে আমাদের এ ও বি এর প্রস্থচ্ছেদের যে অনুপাত সেটা কি হচ্ছে বলো, 1:16 হচ্ছে। কি হচ্ছে, 1:16 হচ্ছে। ক্লিয়ার? বুঝতে পেরেছো? চলো নেক্সট, খুব ইম্পর্টেন্ট কোশ্চেন ছিল। এবারে 24 নম্বর বলেছে, বছরের কোন দিন বিরল রোগ দিবস হিসেবে স্বীকৃত পেয়েছে বা স্বীকৃতি পেয়েছে? তো বিরল রোগ দিবস এটা হচ্ছে 28শে ফেব্রুয়ারি। ঠিক আছে, বিরল রোগ দিবস 28শে ফেব্রুয়ারি। তো এটা রোগ দিবস তো সায়েন্সের সাথে সম্পর্কিত, সায়েন্সের মধ্যে এই কোশ্চেনটা এসছে, বিরল রোগ দিবস 28শে ফেব্রুয়ারি। এবার 25 নম্বর, মাটির অবক্ষয় আজকালকার পরিবেশগত সমস্যাগুলির মধ্যে একটি,
মাটি সংরক্ষণের বিভিন্ন কৌশল নিচে উল্লেখ করা হলো, ভুল বিকল্পটি নির্বাচন করো। দেখো ভালো করে লক্ষ্য করো, বলেছে ভুল বিকল্প নির্বাচন করতে, আর বলেছে মাটি অবক্ষয় আজকাল পরিবেশগত সমস্যার মধ্যে একটি। মাটি সংরক্ষণের কৌশল নিচে দিয়েছে, সংরক্ষণের কৌশল নয় কোনটা সেটাই ভুল, তাই না? তাহলে ফসল পরিবর্তন কি মাটি সংরক্ষণের কৌশল? একদম। বৃক্ষরোপণ, বৃক্ষরোপণ করলে মাটি সংরক্ষণ হবে, মাটির ক্ষয় কমবে, একদম সঠিক। সোপান চাষ মানে টেরেস ফার্মিং, এটা তো মাটির ক্ষয় কমে, একদম সঠিক। আর চারণ ভূমির অত্যাধিক ব্যবহার মানে ওভারগেজিং, মানে পশুচারণ করা, পশুচারণ অত্যাধিক, চারণ ভূমিতে অত্যাধিক পশুচারণ করলে কি হবে? তার পায়ে মাটি ক্ষয় হবে। তাহলে এইটা আমাদের কি আছে? ভুল আছে, অর্থাৎ এইটাই আমাদের অ্যান্সার হয়ে যাবে। তো সংরক্ষণের কৌশল নয় চারণ ভূমির অত্যাধিক ব্যবহার বা ওভারগেজিং, সংরক্ষণের কৌশল নয়, এটা হলো মাটি ক্ষয়ের কারণ। ঠিক আছে, তাহলে আমাদের অ্যান্সার কি? অপশন ডি। ক্লিয়ার? তো ভিডিওটিকে যারা লাইক করনি সবাই লাইক করে দিও। আর আমি যে হোয়াটসঅ্যাপ গ্রুপ করেছি তার লিঙ্ক ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো, সেখানে জয়েন করে নিও। সায়েন্সের ক্লাস যখনই আমি শুরু করব ওখানে আপডেট দিয়ে দেবো, চ্যাপ্টার ওয়াইজ ক্লাস যখন শুরু করব। ঠিক আছে, তো আমাদের টেলিগ্রাম চ্যানেলেও জয়েন করে নিও, ভিডিওটাকে শেয়ার করে দিও বন্ধুদের সাথে। তো এখানেই ক্লাসটা এন্ড করছি, দেখা হবে তোমাদের সাথে পরের ক্লাসে। ততক্ষণ পর্যন্ত সবাই সুস্থ থেকো এবং ভালো থেকো। টেক কেয়ার। জয় হিন্দ, জয় ভারত।